আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, অর্থনীতি প্রভাষক, আমিরুদ্দিন কলেজ। আমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির পরিচয়। এটার দ্বিতীয় লেকচার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টাইটেল অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায় 1, বাংলাদেশের অর্থনীতির পরিচয়। আমরা আমাদের গত ক্লাসে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র সম্পর্কে সম্যক ধারণা নিয়েছিলাম। সেটা সারসংক্ষেপ ছিল। এরকম বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, 2 নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ, 3 নম্বর বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য ও গতিধারা, 4 নম্বর হচ্ছে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এটার উপরে বিশদ আলোচনা আমি গত লেকচারেই করেছি। তো তোমরা যারা গত লেকচারটা দেখো নাই, গত ক্লাসটা দেখে আসবে। তা নাহলে আজকে আমরা যে উদ্দীপক যেগুলো পড়বো সেগুলার অধিকাংশ বুঝতে পারবে না। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে পড়বো, আমরা যেহেতু এই চ্যাপ্টার সম্পর্কে সম্যক ধারণা নিয়েছি, বিস্তারিত পড়েছি, বিভিন্ন যুগ, যেমন অর্থনীতির ঐতিহাসিক পটভূমির উপরে পড়েছি, প্রাচীন যুগ, মধ্যযুগ বা ইসলামিক যুগ, তারপরে ব্রিটিশ যুগ, এরপরে পাকিস্তান যুগ, এরপরে হচ্ছে স্বাধীনতা উত্তর যুগ। তো আমরা আজকে দুইটা উদ্দীপক নিয়ে কথা বলবো এবং সেটার উত্তর করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের প্রথম উদ্দীপক যেটা, সেটা হচ্ছে প্রায় 30 বছর আগে মিস্টার জসিম লেখাপড়া শেষ করে কানাডা চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মিস্টার জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন। আচ্ছা, তাহলে উদ্দীপকটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? মিস্টার জসিম 30 বছর আগে লেখাপড়া শেষ করে কোথায় চলে যান? কানাডায় চলে যান। কারণ তখন বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা ছিল। এখন বাংলাদেশ কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হয়েছে, তাই মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এখন আর বিদেশ চলে যাবেন না, এখন দেশে অবস্থান করবেন। দেশে থেকে তিনি অর্জিত অর্থ, যে সকল অর্থ উপার্জন করছেন সেগুলা দেশে বিনিয়োগ করবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এখন আমার প্রাকৃতিক পরিবেশ কি? আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ কি? তোমরা গত লেকচারটা আশা করি সবাই পড়েছো। তো আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানবো এখন। প্রাকৃতিক পরিবেশ কি? তো প্রাকৃতিক পরিবেশ বলতে একটি দেশের ভৌগোলিক অবস্থান সহ তার ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ নদী, খনিজ, বনজ প্রাণীজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের সম্মিলিত প্রভাবে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝলাম? প্রাকৃতিক পরিবেশ বলতে বুঝি একটি দেশের ভৌগোলিক অবস্থান, ঠিক আছে, এই ভৌগোলিক অবস্থান সহ তার যে ভূপ্রকৃতি আছে, মাটি আছে, জলবায়ু, নদ নদী, খনিজ, বনজ প্রাণীজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের সম্মিলিত প্রভাবে সৃষ্ট যে পারিপার্শ্বিক অবস্থা, এটাকে প্রাকৃতিক পরিবেশ বলে। ক্লিয়ার? এরপর খ নাম্বার আসো, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো কি? অর্থনৈতিক অবকাঠামো। ব্যাখ্যা করো। ওকে, দেখো, অর্থনৈতিক অবকাঠামোই কি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। অর্থনৈতিক কাঠামো বলতে সমাজের সামগ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, অর্থনীতির খাতসমূহের গঠন ও আকৃতি, অর্থব্যবস্থার গতিধারা ও উন্নয়ন এবং মানুষে অর্থনৈতিক সম্পর্কের ধরনকে বোঝায়। বিভিন্ন খাত উপখাতের সমন্বয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে। অর্থনীতির কাঠামোর এরূপ খাতসমূহের মধ্যে আছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, ঠিক আছে, বিভিন্ন ধরনের মালিকানা ভিত্তিক খাত, শহরে ও গ্রামীণ খাত ইত্যাদি। অর্থনৈতিক কাঠামো যত বেশি মজবুত হবে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের অর্থনৈতিক যে উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো। ঠিক আছে, আচ্ছা, গ নাম্বার প্রশ্ন, আমাদের গ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ? আমাদের যে উদ্দীপকটা আছে, উদ্দীপক কি ছিল? উদ্দীপকে ছিল 30 বছর আগে জসিম কানাডায় চলে গেছিল, কিন্তু এখন সে আর কানাডায় যেতে চায় না। তাহলে কি মনে হচ্ছে বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ? ওকে, হ্যাঁ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নশীল। একটি দেশের অর্থনীতি যখন পরিকল্পিত উপায়ে উন্নয়নের দিকে অগ্রসর হতে থাকে তখন তাকে কি বলে? উন্নয়নশীল দেশ বলা হয়। উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়, শিক্ষার হার, জীবনযাত্রার মান, কৃষি ও শিল্পের অনগ্রসরতা কাঙ্ক্ষিত পর্যায়ে না হলে এসব দেশের অর্থনীতি কি হয়? স্থবির হয়ে পড়ে। কারণ পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে কি হয়? উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয় বাড়ে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং দারিদ্র্যের হারও বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্যের হার কমতেছে, তাই না? বাংলাদেশের অর্থনীতিকে বিশ্লেষণ করলে এই চিত্রটি পাওয়া যায়। কাজেই জসিম কি করেছে? জসিম প্রায় 30 বছর আগে লেখাপড়া শেষ করে কানাডায় চলে যান। 30 বছর পর দেশে ফিরে এসে দেখেন কি বাংলাদেশের অর্থনীতি আর আগের মতো নেই। বাংলাদেশ এখন কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বেশ এগিয়ে গেছে। এসব সূচকের উন্নয়নের ভিত্তিতেই বলা যায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন কি? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মিস্টার জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তোমার মতামত দাও। গুড। আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মিস্টার জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ করলে কি দেখতে পারি আমরা? বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ উদীয়মান দেশগুলোর মধ্যে কি অন্যতম। বাংলাদেশের বিপুল সংখ্যক জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ এক সম্ভাবনাময় বিষয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলের ক্রমাগত মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। দেখো, যুদ্ধ বিগ্রহ, সংকট ইত্যাদি বিষয় যখন বৈশ্বিক অর্থনীতিতে, আন্তর্জাতিক অর্থনীতিতে কি হয়েছে? চরম অনিশ্চয়তা ও মন্দার সৃষ্টি করেছে, তখনও বাংলাদেশ অর্থনীতি মসৃণ গতিতে এগিয়ে চলেছে। আমরা 2010 সালে আন্তর্জাতিক শেয়ার বাজারে ধসের মাধ্যমে পরেও দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলেছে। এদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিক এবং প্রবাসী শ্রমিকরা পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা সরবরাহ করে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। উদ্দীপকের মিস্টার জসিম বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখেন, কারণ বর্তমানে বাংলাদেশ পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাছাড়া এদেশের জনগণের বা মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত কি হচ্ছে? উন্নত হচ্ছে। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত জানো? 1752 মার্কিন ডলার। অনেক এগিয়েছে। 2016-17 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাত ও শিল্প খাতের অবদান যথাক্রমে 14.79% এবং 32.48% প্রাক্কলিত হয়েছে। সাক্ষরতার হার বেড়ে হয়েছে 63%, প্রায় 64%। স্বাধীনতা উত্তরকালে দারিদ্র্যের হার 65% থাকলেও বর্তমানে তা 23 ভাগে নেমে এসেছে। 2016-17 অর্থ বছরে খাদ্যশস্যের মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 384 লক্ষ মেট্রিক টন। এছাড়াও স্বাস্থ্যসেবা খাত ও ব্যাংকিং প্রবৃদ্ধির উন্নয়নও বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এগুলা অনেক বড়ই অর্জন। কাজেই উপরোক্ত আমরা যে সকল আলোচনা করলাম এই আলোচনার প্রেক্ষিতে কি বলা যায়? বলা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বেড়েছে আর অচিরেই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এই উদ্দীপকের মাধ্যমে আমরা 4টে প্রশ্ন ব্যাখ্যা করতে পারলাম, 4টে প্রশ্ন উত্তর জানতে পারলাম। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী উদ্দীপকে। পরবর্তী উদ্দীপক কি আমাদের? হ্যাঁ, পরবর্তী উদ্দীপক হচ্ছে, দেখো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের পথে রূপরেখা প্রণয়ন করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য সুরক্ষা, বিদ্যুৎ উৎপাদন সহ পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। বিগত 8 বছরের ব্যবধানে বর্তমানে দেশের শিক্ষার হার 72.30%, মাথাপিছু আয় $1,751 এবং জিডিপি প্রবৃদ্ধির হার কত? 7.86%। এতে উন্নতি হয় এবং হতদরিদ্রের হার 11.3% নেমে আসে
পদ্মা সেতু সহ চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনীতি আরো গতিশীল হবে। বুঝতে পেরেছ? তাহলে কি হয়েছে, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের একটা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গঠনের পথে রূপরেখা প্রণয়ন করেছেন। যদিও আমরা বর্তমান সময়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সম্মুখীন হয়েছি এবং কি তোমরা জানো এই সমস্যার কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ, আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান আমিরুদ্দিন কলেজও বন্ধ রয়েছে। সেই জন্য আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অনলাইন কার্যক্রম পরিচালনা করে আসছি, যাতে শিক্ষার্থীদের তোমাদের যাতে শিক্ষার কার্যক্রম ব্যাহত না হয়। ঠিক আছে, এটা দেশের উন্নয়নের বহিঃপ্রকাশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক মন্দা কাকে বলে? ওকে, একটি দেশের অর্থনীতিতে যখন বেকারত্ব, মুদ্রা সংকোচন, উৎপাদন ঘাটতি দেখা দেয় তখন তাকে অর্থনৈতিক মন্দা বলে। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক মন্দা কাকে বলে? একটি দেশের অর্থনীতির যখন বেকারত্ব, মুদ্রা সংকোচন, উৎপাদন ঘাটতি দেখা দেয় তখন তাকে অর্থনৈতিক মন্দা বলে। যদি মনে না থাকে তোমরা লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। 4 নাম্বার, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ব্যাখ্যা করো। আচ্ছা, একটি দেশের অর্থনীতি যখন পরিকল্পিত উপায়ে উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন তাকে উন্নয়নশীল দেশ বলা হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ঠিক আছে, কারণ উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয়, শিক্ষার হার, জীবনযাত্রার মান, কৃষি ও শিল্পের অগ্রসরতা কাঙ্ক্ষিত পর্যায়ে না হলে এসব দেশের অর্থনীতি স্থির হয়ে পড়ে। কাজেই পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে উন্নয়নশীল দেশের জনগণ কি করে, আয় ও শিক্ষার হার বৃদ্ধি পায়, যেটা যে সকল সূচকগুলো বাংলাদেশের মধ্যে বহিঃপ্রকাশ, এবং কৃষি, শিল্প এবং শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশ অনেক এগিয়ে। কাজেই বাংলাদেশ একটি কি উন্নয়নশীল দেশ। বুঝতে পেরেছ? 9 নাম্বার, উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। ওকে, উদ্দীপকের আলোকে যদি আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, অর্থনীতির চলমান গতি দ্বারা পরিবর্তনের একটি চিত্র দেখতে পাই। যেমন দেখো, স্বাধীনতা উত্তর প্রথম সরকার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, আয় বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্যের অভিশাপ হতে দেশকে মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর এই ধারাবাহিকতায় বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতে গুণগত পরিবর্তন অর্জিত হয়েছে। অতীতে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু সাম্প্রতিককালে আমরা কি দেখতে পাই, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। 2014, 15, 16, 17 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে 6.51%, 7.2% ও 7.24%। বর্তমানে অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে গত বছর আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 7.86%। যদিও বর্তমানে আমাদের এখন করোনা পরিস্থিতি চলছে, দেখা যাক কি হয়। এছাড়া বিগত 8 বছরের ব্যবধানে দেশের মানুষের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের সাক্ষরতার হার 72.30%। অর্থাৎ দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। এক দশক আগেও যেখানে মানুষের মাথাপিছু আয় ছিল $465, বর্তমানে সে আয় বেড়ে হয়েছে $1,751। এতে করে দেশের দরিদ্র মানুষের পরিমাণ হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশে হতদরিদ্রের হার 11.3% নেমে এসেছে। সুতরাং বলা যায় বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যায়। দেশের অর্থনীতিতে এখন কোনো স্থবিরতা নেই, বরং অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই গতিশীলতা এসেছে। কাজেই আমরা কি বুঝতে পারলাম, উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের অর্থনীতি আগের চাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আগে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হলেও এখন সেটা উচ্চমাত্রায় প্রবৃদ্ধি লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে। তো আমাদের ঘ নাম্বার প্রশ্ন সেটা হলো 2041 সালের মধ্যে উন্নত দেশ গঠনে সরকারের গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে করো, কেন? আচ্ছা, কি
আবার আবার পড়ছি, 2041 সালের মধ্যে উন্নত দেশ গঠনে সরকারের গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে করো, কেন? ওকে, তাহলে আমরা দেখতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের সংকল্পে রূপকল্প 2041 এর ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে 2041 সালকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কিছু অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। 2041 সালের মধ্যে উন্নত দেশ গঠনে সরকারের গৃহীত এসব পদক্ষেপ যথেষ্ট বলেই আমি মনে করি। বর্তমান সরকার 2009 সালে দায়িত্ব নেওয়ার পরেই রূপকল্প 2021 ঘোষণা করে। এই ঘোষণার মূল লক্ষ্য ছিল দারিদ্র কমিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং একই সঙ্গে জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ 2018 সাল নাগাদই এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। বর্তমানে শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে ব্যাপক সফলতা পেয়েছে বাংলাদেশ। এছাড়া খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, শিক্ষা ও স্যানিটেশনে দ্রুত সফলতা এসেছে। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার 72.30%। সরকার সাক্ষরতার হার শতভাগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $1,751, যা রূপকল্প 2021 হাত ধরে অর্জিত হয়েছে। এসব পরিকল্পনার অগ্রগতি সঙ্গে সঙ্গেই দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার, যা রূপকল্প 2041 নামে পরিচিত। এ পরিকল্পনার লক্ষ্য হচ্ছে আগামী 22 বছরের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে নিয়ে যাওয়া। এ পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ গঠন ও সরকারি বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনয়ন। এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ খাতের অবকাঠামোগত সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 7.86%। এই উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখে মাথাপিছু আয় বৃদ্ধি ঘটিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে 4টি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো জিডিপি সহ মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, উচ্চতর আয়ের সুফল সর্বজনীন করা, টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখা। কাজেই এই যে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম কি, যে রূপকল্প 2041 বাস্তবায়ন করে সরকারের ঘোষণা অনুযায়ী 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব এবং এ লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপই যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে এই দুইটা উদ্দীপক ছিল। দুইটা উদ্দীপকের প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছো। আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রটা একটু তথ্যমূলক, সে কারণে আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে তোমরা। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।